আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। ৩০ নভেম্বর রাতেই শেষ নিঃশ্বাস, বিএনপি চেয়ারপারসনের গোপন মৃত্যু নিয়ে রহস্য ও উত্তাল রাজনীতি। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ৪৭%। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ঝড়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে তীব্র গুঞ্জন, বিভ্রান্তি এবং নেপথ্যের নাটকীয়তা। দলের ভেতরে বাইরে ছড়িয়ে পড়েছে নানা ধরনের তথ্য, তবে অফিসিয়াল কোনো ঘোষণা এখনও আসেনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রশ্ন উঠছে, কিছু কি আড়াল করা হচ্ছে? দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস সহ বহুবিধ জটিল রোগে ভুগছিলেন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ২৩ নভেম্বর তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও দাবি করা হচ্ছে ৩০ নভেম্বর রাত ১১টা ২৮ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু এখানেই রহস্যের শুরু। বিএনপির একাধিক সিনিয়র নেতা অভিযোগ করছেন, দলীয় নেতাদের হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত বলেছেন, আমরা চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে পারছি না। যারা হাসপাতালে গিয়েছেন বা ভেতর থেকে বের হয়ে আসছেন, তাদের কথায় স্পষ্ট এক দ্বিধা ও অস্বস্তি। তারা প্রকাশ্যে কিছু না বললেও দলীয় পদধারীদের মধ্যে তৈরি হয়েছে একটাই ধারণা, বেগম জিয়া আর নেই। চিকিৎসকরা বলছেন, চেয়ারপারসন ক্রিটিক্যাল, তিনি কোনো ওষুধ নিতে পারছেন না। এমন অবস্থায় নানা গুজব ও প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে। অকরজামান রঞ্জন নামের এক বিএনপি নেতা মন্তব্য করেন, কেউ মারা গেলে সেটা ঘোষণা করার দায়িত্ব পরিবার বা চিকিৎসকদের, আমরা নিজেরা ঘোষণা করব না। কিন্তু দলীয় পর্যায়ে দেখা যাচ্ছে এক নীরব স্বীকৃতি। তৃণমূল নেতা থেকে শুরু করে সাবেক কেন্দ্রীয় নেতার কেউই চোখ বন্ধ করে বলতে পারছেন না খালেদা জিয়া বেঁচে আছেন। অনেকের অভিযোগ, তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত খবরটি গোপন রাখা হচ্ছে, কারণ দল মনে করে তার উপস্থিতি ছাড়া অফিসিয়াল ঘোষণা দেওয়া হলে দলীয় কর্মীদের আবেগ, ক্ষোভ ও দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সময়ক্ষেপণ এটাই মূল কৌশল বলে দাবি করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সত্যিই মৃত্যুর খবর চাপা দেওয়া হয়ে থাকে, তবে তা হবে দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বড় ঘটনা। আর যদি এগুলো শুধু গুঞ্জনই হয়, তবে তা বিএনপি ও জাতীয় রাজনীতির জন্য নতুন করে এক গভীর সংকট তৈরি করবে। এখন নজর সবার তারেক রহমানের দিকে। তিনি দেশে ফিরলে কি ঘোষণা আসবে, নাকি এসব গুজবের অবসান ঘটবে? বাংলাদেশের রাজনীতি আবারও এক অনিশ্চয়তার দ্বার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, তার প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনা বেশি দেখছেন মানুষ। আর প্রায় ১/৪ মানুষ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কি মেকার্স কনসাল্টিং লিমিটেড। জরিপের শিরোনাম, গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫। জরিপে একটি প্রশ্ন ছিল, বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে মনে করেন। এ প্রশ্নের জবাবে সবচেয়ে বেশি ৪৭.৪% মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন। তারেক রহমান কখনো কোনো সংসদ নির্বাচনে অংশ নেননি। ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। যদিও খালেদা জিয়া কারাগারে থাকার সময় এবং তিনি অসুস্থ থাকায় তারেক রহমানই দল পরিচালনা করছেন। বিএনপি আগামী নির্বাচনে জয়ী হলে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী করা হবে, দলটির নেতারাও তা বলছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা, এমন মত প্রায় ১৯% মানুষের। তবে তিনি দীর্ঘদিন অসুস্থ। বর্তমানে হাসপাতালে ভর্তি এই নেত্রীর অবস্থা সংকটাপন্ন। খালেদা জিয়া এর আগে ৩বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২বার ছিলেন সংসদে বিরোধী দলীয় নেতা। খালেদা জিয়া অথবা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে জরিপে যে মত এসেছে, দুটি যোগ করলে ৬৬% কিছু বেশি হয়।
অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা মনে করেন 25.4% মানুষ। তিনি অতীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হতে পারেননি। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 15.5 বছর ক্ষমতায় ছিলেন। তিনি 5 বার প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে চলে যান। রাজনৈতিক ভাষ্যকারদের অনেকে মনে করেন, বয়স, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়সহ সার্বিক বিবেচনায় শেখ হাসিনার রাজনীতিতে ফেরা কঠিন। তবে জরিপে 7% কিছু বেশি মানুষ বলেছেন, শেখ হাসিনার পরবর্তী নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায় শেখ হাসিনার সাজা হওয়ার আগে জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর বাইরে 0.6% মানুষ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং 0.2% মানুষ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখেন। জরিপে দেশের 5টি নগর এবং 5টি গ্রাম বা আধা শহরাঞ্চলের প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 থেকে 55 বছরের 1342 জনের মতামত নেওয়া হয়। এর মধ্যে পুরুষ 674 জন, নারী 668 জন। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয়, শ্রেণী ও পেশার। গত 21 থেকে 28 অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপকারী প্রতিষ্ঠান বলেছে, এটি একটি মতামত জরিপ। এটা দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার মাত্রা 99%। কে প্রধানমন্ত্রী হলে দেশের ভালো? জরিপের আরেকটি প্রশ্ন ছিল, বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে প্রধানমন্ত্রী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে। এ উত্তরে প্রায় 37% মানুষের মত, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে। জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন প্রায় 32% মানুষ। জরিপে অংশ নেওয়া প্রায় 21% মানুষ মনে করেন, খালেদা জিয়া পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে। শেখ হাসিনার বেলায় এই সমর্থন 8.6%। নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হলে ভালো হবে বলে মনে করেন 0.7% মানুষ। জরিপে অংশ নেওয়া 0.7% মানুষ মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের ভালো হবে। জনগণ দায়িত্ব দিলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি কথা লিখেছেন। তারেক রহমান লিখেছেন, বহু বছর অব্যবস্থাপনার পর দুর্নীতির বিরুদ্ধে লড়াই অবশ্যই কঠিন হবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসই প্রমাণ করে, যখন সৎ নেতৃত্ব, শৃঙ্খলা এবং জনগণের সমর্থন একসাথে আসে তখন পরিবর্তন অসম্ভব নয়। জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে প্রস্তুত। দুর্নীতি বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে বলে উল্লেখ করে তারেক রহমান লিখেছেন, দুর্নীতি কিভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই। মেধার ভিত্তিতে চাকরি খুঁজতে বের হওয়া একজন গ্র্যাজুয়েটের সাথে কথা বললেই বুঝবেন। মাসের পর মাস ধরে একটি সাধারণ সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া কৃষকের দিকে তাকান। হাসপাতালে গিয়ে এক তরুণের পরিবার কিভাবে ভোগান্তিতে পড়ে সেটা শুনুন। অথবা ব্যবসা বাঁচিয়ে রাখতে ঘুষ দিতে বাধ্য হওয়া উদ্যোক্তাদের ভোগান্তি দেখুন। তিনি লিখেছেন, খাবারের দাম কেন বাড়ে, স্কুলে ভালো পড়াশোনা কেন মেলে না, রাস্তায় কেন নিরাপত্তা নেই, সবকিছুর পেছনে সেই একই কারণ, দুর্নীতি। এটা লাখ লাখ মানুষের প্রতিদিনের জীবনকে দমবন্ধ করে ফেলেছে। দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের অগ্রগতি বিএনপির শাসনামলে হয়েছিল বলে পোস্টে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি লেখেন, প্রধানমন্ত্রী যদিও জিয়া প্রশাসনে শৃঙ্খলা ফেরানো, পরিষ্কার সরকারি সেবা ও অর্থনীতিকে মুক্ত করার কাজে হাত দিয়েছিলেন, যা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার কমিয়ে দিয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে দুর্নীতির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ও অগ্রগতির বিষয়ে ফেসবুক পোস্টে তুলে ধরেন তারেক রহমান। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে সরকারি প্রতিষ্ঠানে আধুনিকীকরণ শুরু হয়। নতুন ক্রয়নীতি, কঠোর আর্থিক আইন, শক্তিশালী অডিট ব্যবস্থা আর পরিষ্কার নজরদারি ছিল। সবচেয়ে বড় পদক্ষেপ ছিল 2004 সালে দুদক গঠন, একটি স্বাধীন কমিশন যেখানে সরকার চাইলেই হস্তক্ষেপ করতে পারে না।
বিশ্বব্যাংক এডিবি সবাই বলেছিল এটা বাংলাদেশের জবাবদিহিতার বড় অগ্রগতি। টিআইবির জরিপেও দেখা গেছে 2002 থেকে 2005-এর মধ্যে পরিস্থিতি উন্নতি হয়েছে। মানুষ নিজেরাই বলেছে দুর্নীতি কমেছে। এটা কোনো গল্প নয়, এটা তখনকার সংস্কারের প্রমাণ। বিএনপি গর্ব করতে পারে কিছু বড় পরিবর্তনের জন্য। 1. শক্তিশালী অর্থ ব্যবস্থা, বাজেট নিয়ন্ত্রণ, অডিট, ব্যাংকিং ও মানি লন্ডারিং আইন। 2. স্বচ্ছ ক্রয় নীতি, প্রতিযোগিতামূলক দরপত্র, নিয়মের মধ্যে সরকারি ক্রয়, যা পরবর্তীতে দেশের সবচেয়ে বড় স্বচ্ছতার আইনের ভিত্তি তৈরি করে। 3. মুক্ত বাজার, টেলিকম, মিডিয়া, বিমান পরিবহন, যেখানে প্রতিযোগিতা বাড়ায় দুর্নীতি কমে, সাধারণ মানুষের সুযোগ বাড়ে। 4. ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রশাসন কম জটিল, কম ইচ্ছাধীন, বেশি মানুষের কাছে জবাবদিহিতা।